ভাইয়া আমরা জানতে চাই যদি কোনো একজন মানুষ থিম ডেভেলপমেন্ট বা এইচটিএমএল দিয়ে থিম ফরেস্টে কাজ করতে চায় তাহলে তার শুরুর জার্নিটা কেমন হতে পারে? একটা প্রোগ্রামিং যদি সে জেনে রাখে তাহলে কিন্তু পরবর্তী যে কোনো প্রোগ্রামিং যেতে কিন্তু আমার যে কারো কিন্তু যেতে ইজি হয়ে যায়। শুরু করার পর আমরা আসলে কি কি ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারি এবং কি কি কারণে আমাদের শেখাটা বন্ধ হয়ে যেতে পারে? যারা স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করতে পারে তারা আগাতে পারে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই নিজে নিজে শিখতে গিয়ে অনেক সময় এই প্রবলেমের কারণে এলোমেলো হয়ে যায়, যেন তারা সামনের দিকে আগাতে পারে। ইউটিউবে যেহেতু অসংখ্য রিসোর্স হারায় যায় আর কি, মূলত এআই শুধু তাদেরকে রিপ্লেস করে যারা ভয় পায়। তা আমি পারি না এমন কিছুই আমাকে এআই করে দিতে পারবে না। এই জন্য পুরোপুরি এআই এর উপর নির্ভরশীল না হয়ে এআইটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারেন এটা আপনাকে জানতে হবে। ভাইয়ের বেড়ে ওঠা কিভাবে? আমার মূলত 2014 সালে ডিপ্লোমা পাস, তারপর বিএসসি পাস করলাম 2018 সালে। তারপর 2014-15 সাল থেকেই মূলত আমার কাজ শেখা শুরু, এবং 5-6 বছর জব করার পর তারপর আমি নিজের কোম্পানি বিল্ড করি এবং এখন সেটা রান করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। ভাইয়া আমরা জানতে চাই যদি কোনো একজন মানুষ থিম ডেভেলপমেন্ট বা এইচটিএমএল দিয়ে থিম ফরেস্টে কাজ করতে চায় তাহলে তার শুরুর জার্নিটা কেমন হতে পারে? আচ্ছা আচ্ছা, এখন যদি থিম ফরেস্টে একজন স্টুডেন্ট বা একজন ডেভেলপার কাজ করতে চায় তাহলে তাকে অবশ্যই বেসিক প্রোগ্রামিং সম্বন্ধে ভালো জানতে হবে। যদি সে HTML টেমপ্লেটের উপরে কাজ করতে চায় তাহলে তাকে ভালো HTML CSS এবং বুটস্ট্র্যাপ বা টেইলউইন্ডে ভালো জানতে হবে, আদারওয়াইজ ভালো করতে পারবে না। এবং তাকে অবশ্যই ভালো ডিজাইনের উপরে কাজ করতে হবে। আর যদি কেউ ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতে চায় তাহলে ভালো ডিজাইনের পাশাপাশি কোডিং নলেজটা ভালো জানতে হবে, লাইক PHP জানতে হবে, এবং ওয়ার্ডপ্রেসের টুকিটাকি বিষয়গুলো ভালো জানতে হবে এবং ওয়ার্ডপ্রেস রিকোয়ারমেন্টগুলো ভালো জানতে হবে। যদি এগুলো ভালো জানে দেন সে থিম বিল্ড করে যদি সাবমিশন করে তাহলে তার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যদি তার ডিজাইন ভালো থাকে। তো যদি নতুনরা কাজ করতে চায় তাহলে অবশ্যই এই কয়টা টপিকের উপর যদি নজর দেয় তাহলে সে ভালো করতে পারবে। আচ্ছা আচ্ছা, মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা শুরু করবে একদম বেসিক থেকে, জি, এরপরে যখন এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবে একটা ভালো ডিজাইন ফাইন্ড করবে, রাইট। যে ওই ডিজাইনটা ফাইন্ড করার পরে ওইখানে কাজ শুরু করবে। জি, এরপরে আপনি যেই প্রোগ্রামিং এর কথাগুলো বললেন বা যেই নলেজগুলোর কথা বললেন সেগুলো সে আয়ত্ত করবে। এরপরে তাদের যে গাইডলাইন আছে ওইটা মেনে সাবমিট করলে তাহলে রাইট। সাবমিট হওয়ার সম্ভাবনা থাকবে। বিষয়টা এরকম। এরকম। আচ্ছা, আমরা জানতে চাই ভাইয়া যদি কেউ আসলে পরবর্তীতে প্রোগ্রামিং এর দিকে শিফট হতে চায় তাহলেও কি তার এই স্কিলসগুলোর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। ধরেন একজন মানুষ, একজন ডেভেলপার, সে যদি চায় লারাভেলে মুভ করতে, যদি চায় সে পাইথনে মুভ করতে বা রিয়াক্ট বা ভিউজেস যেগুলোতেই মুভ করতে চাক না কেন, তার কিন্তু বেস যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট যেটা, এটা কিন্তু বেস লাগবেই। এবং সে যদি কোনোভাবে পিএসপিটাও জেনে রাখে, পিএসপি তো একটা প্রোগ্রামিং, তাই না? এটাও যদি সে জেনে রাখে তাহলে একটা প্রোগ্রামিং যদি সে জেনে রাখে তাহলে কিন্তু পরবর্তী যে কোনো প্রোগ্রামিং যেতে কিন্তু আমার যে কারো কিন্তু যেতে ইজি হয়ে যায়। ঠিক আছে? এমনকি আমরা এটাও দেখি যে যাদের এই ফান্ডামেন্টালগুলো ভালো থাকে না তারা কিন্তু পরবর্তীতে ঝরে পড়ে। তো তারা হয়তো শুরুর দিকে HTML CSS ভালোই লাগে, ডিজাইনটা ভালো না পারার কারণে পরে প্রোগ্রামিংয়েও ভালো করতে পারে না, এটা আমরা দেখি। জি। ভাইয়া থেকে আমাদের একটা খুব একটা বিষয়ে জানার আগ্রহ হচ্ছে যে আমরা যখন কাজ করা শুরু করার পর আমরা আসলে কি কি ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারি এবং কি কি কারণে আমাদের শেখাটা বন্ধ হয়ে যেতে পারে? যখন একটা স্টুডেন্ট কাজ শেখা শুরু করে তখন তার মেইন প্রবলেম হচ্ছে শুরু করাটাই তার জন্য প্রবলেম হয়ে যায়। যখন শুরু করাটা তার জন্য প্রবলেম কীরকম হয়, সে একটা জিনিস দেখতেছে ইউটিউব থেকে বা কোনো একটা রিসোর্স থেকে দেখতেছে, কোনো একটা জায়গার মধ্যে সে সিম্পল কোনো একটা ভুল করছে, এই ভুলটা তার চোখে পড়ে না। সেই ভুলটা চোখে না পড়ার কারণে সে হুবহুব, তার কাছে মনে হচ্ছে আমি হুবহুব প্র্যাকটিস করতেছি, বাট কোনো একটা জায়গার মধ্যে সিম্পল একটা মিস্টেক করার কারণে সে কিন্তু আর ওই স্টেপটা দেখতে পারতেছে না। তার কাছে মনে হয় এটা মনে হয় অনেক কঠিন, কিন্তু সে সিম্পল একটা গাইডলাইনের অভাবে সে কিন্তু করতে পারতেছে না। এই জন্য মূলত স্টুডেন্টরা সামনের দিকে আগাতে পারে না। বাট যারা স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করতে পারে তারা আগাতে পারে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই নিজে নিজে শিখতে গিয়ে অনেক সময় এই প্রবলেমের কারণে এলোমেলো হয়ে যায়, যেন তারা সামনে থেকে আগাতে পারে না। ইউটিউবে যেহেতু অসংখ্য রিসোর্স হারায় যায় আর কি, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যখন একেবারে শুরুর দিকে প্রোগ্রামিং শেখা শুরু করি তখন আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছিলাম এবং তখন দেখা যাচ্ছে যে জাস্ট একটা কমা ভুল হয়েছিল, এটা আমি ফাইন্ড আউট করতে পারছিলাম না। এ কারণে প্রায় আমার 3 দিনের মতো সময় লেগেছিল ওই ডিজাইনটাকে আউটপুটে আনার জন্য। আমি বারবার কাজ করছিলাম কিন্তু আমার ওই পেজটা বা যে ডিজাইনটা আমি করেছি সেটার আউটপুট আসছিল না।
এবং ওই প্রবলেমটার কারণে দেখা গেছে যে আমি অনেক দিন পর্যন্ত কাজও করি। তো দেখা যায় যেটা হয় ইউটিউবে যখন আমরা শিখি প্রথম 2-3 দিন খুব ভালো লাগে, দেখতে দেখতে আবার হঠাৎ একটা রিকমেন্ডেশন আসে, ওইটা আবার দেখা শুরু করি হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আরেকটা রিকমেন্ডেশন আসে, ওইখান থেকে আমরা দেখা শুরু করি। আমরা একটা ভালো গাইডলাইন পাই না, এই জন্য আমাদের আসলে অনেক সময় শিখতে প্রবলেম হয়। তো আমরা জানি যে ওয়েব লার্ন একটা কোর্স লঞ্চ করে, ওইখানে মূলত এই বিষয়গুলো খুবই ইনডেপথলি শেখানো হয় যে একটা ছেলে কিভাবে ফান্ডামেন্টাল শুরু করবে, কিভাবে ইন্টারমিডিয়েট শেষ করবে, কিভাবে অ্যাডভান্স শিখবে, এরপরে কিভাবে আর্ন শুরু করবে। রাইট। তো এই ব্যাপারগুলো আসলে ওয়েব লার্ন কিভাবে হ্যান্ডেল করে? আচ্ছা, আমরা মূলত প্রথমে টার্গেট করি হচ্ছে একদম বেসিক থেকে স্টুডেন্টগুলোকে, কারণ তাদেরকে নিয়ে ভাবে আসলে অনেক কম মানুষজন, যারা মূলত মোটামুটি জানে তাদেরকে নিয়ে শেখার জন্য রেডি করতে চায় তাদেরকে, কারণ কম সময় তাদেরকে রেডি শেখানো করানো যায়। কিন্তু যারা একদম ধরেন ইন্টার পাস করছে মাত্র বা অনার্সে মাত্র ভর্তি হয়েছে, তাকে কিভাবে আসলে এই লাইনে আনা যায়, এটা কিন্তু আমাদের মূল পদক্ষেপটা নেওয়া হয় আর কি। তো তাদেরকে যদি আমি নিতে চাই তাহলে অবশ্যই কিন্তু তাদের বেসিক থেকে আমাকে শেখাতে হবে। তো বেসিক থেকে যদি আমি শেখাতে চাই তাহলে অবশ্যই তাকে বেসিক কোর কনসেপ্টগুলোর উপরে বেশি নজর দেওয়া হয়। কারণ বেসিক বলতে কিরকম HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলা যদি তারা না জানে তাহলে পরবর্তীতে যেই সেক্টরে যাক না কেন তারা কিন্তু প্রবলেমে পড়বে, এবং ঝরে পড়ার ঝরে সম্ভাবনা পড়ার থাকে। সম্ভাবনা বেশি থাকবে। এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলাকে আসলে বেশি একটা ফোকাস করে নাই, অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে গেছে, বাট তারা আবার ব্যাক হয়ে আসতে হয়েছে। কারণ আবার যখন ব্যাক হয়ে আসছে তখন তাদের HTML CSS গুলো ভালো লাগে না, এবং ভালো না লাগার কারণে এটাও হয় না ওইটাও হয় না, তখন তারা মার্কেট থেকে ঝরে গেছে। এমন অনেক এক্সাম্পল আমার কাছে আছে। এই জন্য আমি যেটা করি, যদিও অনেকে বলে HTML এখন শিখে লাভ নাই, CSS শিখে লাভ নাই, কিন্তু যারা বলে তারা আসলে কেন বলে জানি না, বাট এটা জানা ছাড়া কোনো স্টুডেন্ট ভালো পর্যায়ে যেতে পারে না। এই জন্য আমরা এটাকে বেসটাকে শক্তশালী করি প্রথমে, তারপর আমরা মানে প্রোগ্রামিং এর দিকে বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যখনই আমরা শেখাই তখন তাদেরকে বোঝাই, দেখো এই বিষয়টা যদি তোমরা না জানতে তাহলে এই বিষয়টা তোমরা শিখতে ভালো পারতে। করে শিখতে পারতেন। এই জন্য তাদেরকে আমি বেসিক থেকে ধরে ধরে শিখিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যেতে পারি। এটা অবশ্যই ভালো। আচ্ছা ভাইয়া, এখন অনেকেই বলছে যে এআই এসেছে, তো এআই দিয়ে ভাইব কোড করেই তো ওয়েবসাইট বানানো যাচ্ছে, তাহলে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, ওয়েব ডিজাইন শিখবে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানানো ডেভেলপ করা শিখবে, তারা কেন শিখবে? এআই কি তাদেরকে রিপ্লেস করে দিবে? না, এখন আমাকে কিছুদিন পূর্বে এরকম ধরনের কোশ্চেন একজনে করেছিল। তো এর কারণে সে প্রোগ্রামিংটাই শিখতে যাচ্ছে না, সে ডেভেলপমেন্টে শিখতে যাচ্ছে না। আমি তাকে প্রথমেই বলছি যে দেখেন, আপনি তো শেখার আগেই আপনি রাস্তায় পড়ে গেলেন। আমি যদি না শিখতে, যদি এর ভয়ে যদি আমি কোনো কিছু না শিখতে যাই তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না। এআই আমাকে একটা স্টেজ দাঁড় করে দিবে, কিন্তু এই স্টেজটাকে আমাকে এক্সটেন্ড করার জন্য কিন্তু আমার প্রোগ্রামিং নলেজ লাগবে। অবশ্যই। ধরেন আপনি একটা ওয়েবসাইটের 90% করে ফেলছেন, এমন একটা ক্রিটিক্যাল জায়গা যেটা হয়তো বা আপনার এআই আপনাকে সলভ করতে দিতে পারতেছে না, বা আপনাকে একটু মডিফাই করলে হয়তো বা আপনার এটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার নলেজ না থাকার কারণে কিন্তু আপনি সেই জিনিসটা করতে পারবেন না। বা ইন ফিউচারে যদি আপনি স্কেলেবল করতে চান এটাকে, আপনার নলেজ লাগবে। যদি আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু সেটাকে স্কেলেবল করতে পারবেন না, আপনার এই ওয়েবসাইটটা রিঅ্যারেঞ্জ আবার নতুন করে বানাতে হবে। এই জন্য পুরোপুরি এআই এর উপর নির্ভরশীল না হয়ে এআইটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারেন এটা আপনাকে জানতে হবে। মানে এআইটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এআইটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আগে আমরা গুগল সার্চ করতাম, এখন আমরা এআই এর উপরে ডিপেন্ডেন্সি হয়ে আমরা এআই থেকে আমরা কোডগুলো বেস করে নিয়ে আসি। আগে গুগলে সার্চ করতে সময় লাগতো 20 মিনিট, এখন হয়তো বা আমাদের সময় লাগতেছে 3 মিনিট। ঠিক আছে, কিন্তু আমরা এআই কে বেস করে কিভাবে আমরা দ্রুত আউটপুট বের করতে পারি এটা আমাদেরকে এখন মূল লক্ষ্য থাকতে হবে। এআই আসলে রিপ্লেস করবে না, বাট আপনাকে এআই ইউজ করে আপনি কিভাবে নিজেকে আরো অনেক দ্রুত আগাতে পারেন। ইভেন এআই শুধুমাত্র আপনার মানে যেই কোড বেসগুলো দিবে এটাই না, এআই কিন্তু আপনার একটা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে আপনাকে ইউজ করতে হবে। আপনি যে কোনো প্রোগ্রামিং আপনি শিখতে যাচ্ছেন সেটা আপনি এআই এর উপরে যদি একটু রিসার্চ করেন, এআই কে যদি জিজ্ঞাসা করেন, সে আপনাকে বাংলাতেই সবকিছু বুঝিয়ে দেবে। সো আপনার প্রোগ্রামিংটা শিখতেই হবে, আপনি যত এআই এর সঙ্গে যত কিছুই হোক আপনার প্রোগ্রামিং জানতে হবে। আর এআই আপনার জব খাবে কি খাবে না এটা ডিপেন্ডেন্সি করবে হলো আপনার প্রোগ্রামিং নলেজটা কিরকম থাকবে। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যারা মানে এআই নিয়ে ভয় পায়, আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে হাইপটাকে ভয় পায়। যখন এআই আসে মূলত এআই শুধু তাদেরকে রিপ্লেস করে যারা ভয় পায়। এটা যারা কাজে লাগাতে পারে তারা দিন দিন উন্নতই হতে থাকে। যার আগে হচ্ছে 2 জন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হতো, সে তখন নিজের পাওয়ারে এই কাজগুলো করতে পারে প্রত্যেক পার্সন। এবং আমি এটা বুঝি যে আগে বেসিক শিখেই কাজ হতো, বেসিক শিখেই টুকটাক কাজ পাওয়া যেত, এখন আর এটা পাওয়া যাবে না। এখন আমাকে আরো ভালো প্রোগ্রামার হইতে হবে এবং এটাকে আমার ইউজ করতে হবে। আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো এখন যদি কোনো ডেভেলপার বলে আমি ভাই HTML মোটামুটি জানি,
জাভাস্ক্রিপ্ট মোটামুটি জানি, পিএইচপি মোটামুটি জানি, এই সকল ডেভেলপাররা ঝরে যাবে। যারা বলবে যে ভাই আমার কাছে পিএইচপি কোনো কিছুই না, জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই না, এই সকল ডেভেলপাররা অনেক উপরের দিকে চলে যাবে। আর যারা যে বেসিক বলে না, ওই সকল ডেভেলপার আস্তে আস্তে নিচে দিকে চলে যাবে এর কারণে। এআই কে তাহলে মূলত আমরা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করব। ভাই আমাকে যেটা সাজেশন দিয়েছেন, মূলত আমরা অনেক শক্ত ফাউন্ডেশন বানাবো, একই অ্যাপ্লিকেশন যেটা আমি নিজে বানাতে পারি সেটা আমি এআই কে দিয়ে বানাবো এবং আমার সময় বাঁচাবো। কিন্তু আমি পারি না এমন কিছুই আমাকে এআই করে দিতে পারবে না। ইভেন আমরা যদি ভাইব কোডিং করি তাহলে দেখা যাবে যে আমার যত ভালো নলেজ থাকবে প্রোগ্রামিং এ, আমি তত ভালো ভাইব করতে পারবো, নাহলে আমি পারবো না। রাইট। আচ্ছা, তো এই প্রশ্নটা আমাদের অনেক শিক্ষার্থীদের থাকে। ভাই খুব সুন্দর করে এই মানে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের একটা আরো জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আমরা মোটামুটি কাজ শিখে শেষ করব, কাজ শেখা হয়ে যাবে, এরপর আমরা আসলে কি ধাপ এগাবো? আমরা কি আরো বেশ কিছুদিন প্র্যাকটিস করব, নিজে কিছু টেমপ্লেট থিম বানাবো, এরপরে মার্কেটে যাব, নাকি আমরা হচ্ছে কাজ শেষ করে সাথে সাথেই মার্কেটে চলে যাব? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ অনেক স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে একটা কোর্স ধরেন 4 থেকে 5 মাস বা 6 মাস একটা কোর্স করলো, শিখলো, যেই কোর্সে যা দেখানো হয়েছে তা মোটামুটি সে পারে, কিন্তু সে তখন আর কি অনেক সময় কনফিডেন্স সহকারে মনে করে যে আমি তো এখন শিখেই গেছি। কিন্তু তাকে যখন নতুন আরেকটা ডিজাইন দেওয়া হয়, তখন সে নতুন ডিজাইনের মধ্যে অনেক কিছু নতুন আসে, তখন সেটা করতে পারে না। তখন বলে যে আমি তো কোর্সে এগুলো দেখি নাই, মানে কোর্স ডিপেন্ডেন্সি হয়ে যায়। তো সেই সকল স্টুডেন্টকে যেটা করতে হবে, যেই টপিকের উপরে একটা কোর্সে দেখানো হয় বা সে যেই জিনিসটার উপরে শিখছে, সেটার পাশাপাশি অন্য টাইপের কাজগুলোও একটু প্র্যাকটিস করতে হবে নিজে। মানে কোর্স যদি করে 6 মাস, আমি মনে করি তাকে আরো 6 মাস ওই যা শিখছে এগুলোর উপরে আরো বেশি প্র্যাকটিস করে ঝালাই করতে হবে, নিজেকে আরো নলেজ গেইন করতে হবে, আরো অনেক মাথার মধ্যে প্রেশার নিতে হবে। মানে আরেকটা জিনিস আসলো, নতুন জিনিস আসলো, এটা যেন ভয় না হয় যে আমি এটা তো কোর্সে দেখি নাই, আমি তো এটা করতে পারবো না বলে করতে হবে কি, এটা একটু ট্রাই করি, দেখি কিভাবে সলভ করা যায়, বা এটা কিভাবে সলভ করা যায়, কার কাছে গেলে সলভ করা যায়, এটা একটু দেখি। মানে প্রবলেম সলভিং গুলো যদি একটু করে, তাহলে আমার মনে হয় দেন তাকে জবের পিছনে যাওয়া উচিত, বা ফ্রিল্যান্সিং এ যাওয়া উচিত, বা থিম প্রজেক্টে আসা উচিত। মানে যে কোনো জায়গার মধ্যে যদি যায় তাহলে তাকে সেটা করা উচিত, এবং তার প্রথম স্টেপটা হওয়া উচিত ইন্টার্নশিপে জয়েন করা। মানে জবে জয়েন না করে ইন্টার্নশিপে জয়েন করলে হবে যে সে যা শিখছে সেগুলাকে এক্সটেন্ড করতে পারবে ওইখানে যে। কিন্তু সে যদি ডিরেক্ট জবে ঢুকে যায়, তখন তো কোম্পানি তার কাছে আউটপুট চাইবে। কিন্তু যদি ইন্টার্নশিপে যায়, তাহলে কোম্পানিকে বলতে পারবে ভাই এটা আমাকে একটু আইডিয়া দেন না কিভাবে করতে হবে। কিন্তু জবে গেলে তো আর এটা বলতে পারবে না। এই জন্য আমি সব স্টুডেন্টদেরকেই বলি যে প্রথমেই টাকার পিছনে না গিয়ে একটু স্কিলের, মানে 6 মাস যদি কোর্স করো তাহলে আর 1 বছর স্কিলের পিছনে দৌড়াও, দেন তুমি দেখো তুমি কোথায় চলে যাও। এটা অবশ্যই অনেক ভালো হবে। এই সাজেশনটা আসলে বাংলাদেশের সব শিক্ষার্থীদের মেনে চলা উচিত, কারণ একটা কোর্স বা ইউটিউব থেকে নিজে একটা প্লেলিস্ট শেষ করলেই কিন্তু প্রপার স্কিল চলে আসে না। আমাদের শিক্ষার্থীদের যেটা এক্সপেকটেশন থাকে যে একটা কোর্স শেষ করলে মানে শিক্ষকের মতো অভিজ্ঞতা হয়ে যাবে, আসলে এমন না। বেশ কিছুদিন নিজে ট্রায়াল করলে আস্তে আস্তে এটা আরো বেটার হতে পারে। আচ্ছা, ভাইয়ের কাছে একটা লাস্ট কোয়েশ্চেন করব, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। মূলত এই যে ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমটা মোটামুটি 15-20 বছর রাজত্ব করেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং অনেক ওয়েবসাইট এটাতে তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে প্রচুর ডেভেলপার, এরপরে প্রচুর হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট থাকে, বিভিন্ন জিনিস থাকে। এখন এত কিছুর ভিড়ে আমরা যারা শিখবো, আমাদেরকে এই ডিসিশনটা নেওয়া উচিত হবে যে আমরা এখন আবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবো, এবং আমরা যদি এটা এখন শিখি, পরবর্তীতে যদি অন্য কোনো প্রোগ্রামিংয়ে সুইচ করতে চাই, এটা আমাদেরকে কোনো বেনিফিট দিবে কি? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিএমএস যেটা হচ্ছে মানে খুবই পাওয়ারফুল একটা সিএমএস। আপনি খেয়াল করে দেখেন, ওয়ার্ল্ডের প্রায় 44% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এখন একটা মানুষ কিন্তু চাইলেই কিন্তু হুট করে ওয়ার্ডপ্রেস থেকে বের হতে পারবে না। এবং ওয়ার্ডপ্রেস কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতন কিন্তু না। যেমন এজ লাইক যদি আমি জুমলার সাথে তুলনা করি, জুমলা কিন্তু সে তার মতন করে ছিল, যুগের সাথে তাল মিলায় নাই, এই জন্য সে কিন্তু একটু ব্যাকডেটেড হয়ে গেছে। কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে, যেমন এখন হেডলেস কাজ করতেছে, ঠিক তেমনই সে রিয়েক্টের সাথে কাজ করতেছে। মানে সে সুপার ফাস্ট হওয়ার জন্য ওয়ার্ডপ্রেসের একটা নেগেটিভ ইয়ে ছিল যে সে স্লো, কিন্তু এখন সে মানে সুপার ফাস্ট কাজ কিভাবে করতে হয়, হ্যাঁ, হেডলেস সিএমএস এর কারণে সে সুপার ফাস্ট কিন্তু কাজ করতে পারতেছে। সো সে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সে কিন্তু সেই পদক্ষেপগুলো নিচ্ছে।
এই জন্য ওয়ার্ডপ্রেসের আসলে মানে আমি মনে করি যে একটা সিএমএস যদি কোনো কেউ শিখতে চায়, সিএমএস তো অনেক প্রকার আছে, জুমলা আছে, ওয়ার্ডপ্রেস আছে, Wix আছে, উইক্স আছে, আরো অনেকগুলো আছে, হ্যাঁ। তো এইগুলার মধ্যে ওয়ার্ডপ্রেসটাই কিন্তু বেস্ট দিন শেষে। এখন ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেক সলিউশন আছে। কেউ চায় যে ব্লক থিম বানাবে, কেউ চায় ক্লাসিক থিম বানাবে, কেউ চায় এলিমেন্টর, কেউ আরো ব্রিক্স বিল্ডার দিয়ে ইউজ করতে চাইতেছে, কেউ ভিজুয়াল স্টুডিও, এখন ভিজুয়াল কম্পোজার দিয়ে। এখন অনেক বায়ার অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে। এখন অনেক বায়াররা কিন্তু ওয়ার্ডপ্রেস ছাড়া চিন্তাই করতে পারে না, কারণ এটা কিন্তু স্কেলেবল। অনেক ঠিক আছে, এটা কিন্তু অনেক ডেভেলপার এটা কিন্তু স্কেলেবল করতে চায়, কিন্তু কেউ যদি একটা কাস্টম সাইট বানাতে চায় তাহলে ওই সাইটটা ওই টাইপের ডেভেলপার ছাড়া অন্য কেউ কিন্তু এটা করতে পারবে না। এখন কারো যদি বাজেট কম থাকে সেও যেমন এটা করতে পারবে, ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাতে পারবে। আবার যারা যদি বাজেট অনেক ভালো বাজেট, আপনি এমনও ওয়ার্ডপ্রেস সাইট আছে আমার দেখা মতে পার ডে $20 লাখ ওয়েবসাইট ট্রানজাকশন হয়, $20 লাখ মিনিমাম পার ডে, আরো বেশি হয়। তাহলে এরকম বড় বড় ই কমার্স প্ল্যাটফর্মগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ম্যানেজ হচ্ছে। অনেক সময় আমাদের কাছে মনে হয় অনেকে বলে ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে প্রবলেম, যে কোনো ওয়েবসাইট কিন্তু সিকিউরিটিতে প্রবলেম হতে পারে যদি তার কোড বেসটা দুর্বল থাকে, যদি সে সিকিউরিটি মেনটেন না করে। কিন্তু ওয়ার্ডপ্রেসেও কিন্তু ওই যে আমি বললাম যে $20 লাখ ট্রানজাকশন হয়, তাহলে তারা কিভাবে এটা মেনটেন করতেছে? ওই সাইটটাও তো হ্যাকিং এর শিকার হতে পারতো, তাই না? তো তারা ওইরকম সিকিউরিটি মেনটেনই করে রাখতেছে। তো এটা হচ্ছে নিজের কাছে। সিকিউরিটি আলটিমেটলি আপনার ঘরের মতন। আপনি আপনার ঘরের সিকিউরিটি যদি আপনি শক্তিশালীভাবে রাখতে চান তাহলে আপনাকে এই ব্যবস্থা নিতে হবে, তেমনি আপনার ওয়েবসাইটের সিকিউরিটিও আপনার কাছে রাখতে হবে। এই জন্য আমি মনে করি ওয়ার্ডপ্রেস এখন পর্যন্ত স্টিল বেস্ট একটা ডিসিশন, সেটা সিএমএস এর মধ্যে। কিন্তু আপনি যদি ফ্রেমওয়ার্ক চিন্তা করেন, ফ্রেমওয়ার্ক আর সিএমএস গুলোকে অনেক সময় আমরা একটু এক করে ফেলি। ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, পিএসপির যদি আপনি বলেন তাহলে লারাভেলটা ফ্রেমওয়ার্কের জন্য ভালো, আর সিএমএস ক্যাটাগরির জন্য যদি বলেন তাহলে আপনার অবশ্যই ওয়ার্ডপ্রেসটা এখন পর্যন্ত বেস্ট। আমার মনে হয় যে আসলে যারা শুরু করবে এটা দিয়ে শুরু করতে পারে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট শেখা গেলে তো অনেক কিছু শেখা হয়ে যাবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এগুলো ভালো করে শেখা হয়ে গেলে পরবর্তীতে যে কোনো ভাবেই সে মুভ করতে পারবে। একটা স্টেজ যদি কোনো ডেভেলপার জানে, তাকে পরবর্তী স্টেজ যেতে কিন্তু সময় লাগে। একটা প্রথম স্টেজটা ভালো করে শিখতে হবে, মানে অল্প একটু শিখে আরেকটা স্টেজ গেলে কিন্তু তার সময় নষ্ট হবে, বাট কিছুই কিন্তু শেখা হবে না। অবশ্যই। আচ্ছা ভাই, আমরা শেষ করব। লাস্টলি জানতে চাই যে শূন্য থেকে এত বড় একটি থিম ফরেস্ট বেস কোম্পানি আপনি কিভাবে দাঁড় করালেন? আচ্ছা, প্রথমত আমার আসলে একটা বিষয় কাজ করতেছিল এরকম যে আমি যদি একটা কোম্পানি দাঁড় করাতে চাই তাহলে আমাকে অবশ্যই কিন্তু নিজেকে জানতে হবে, নিজের স্কিল সম্বন্ধে ভালো জানতে হবে। আমি যে বিষয়ে কাজ করব এটা যদি আমি না জানি তাহলে অ্যাজ এ ফাউন্ডার আমি কিন্তু সেই কোম্পানিকে বেশি দূর এগিয়ে নিতে পারবো না, তাই না? অনেকেই এই মিসিংটা করে যে নিজে না শিখে মনে করে আমার হাতে টাকা আছে, আমি কিছু ডেভেলপার হায়ার করব, আমি কোম্পানির অনেক বড় করে উদ্যোক্তা হয়ে যাব। আসলে এই বিষয়টা এরকম না। এবং অনেকেই যেটা হয় যে 2-4 মাস বা 6 মাস 1 বছর জব করে মনে করে আমার আর জব ভালো লাগতেছে না, আমি এখন কোম্পানির ফাউন্ডার হয়ে যাই। এই সিস্টেমটা আমার মধ্যে ছিল না। আমি যেটা করেছি যে আমি প্রথমে ভালো করে শিখছি, ভালো করে শিখে সব সিস্টেমটা বুঝে দেন আমি আমার যখন মনে করছি যে আমি এখন নিজের মতন করে একটা কোম্পানি বিল্ড করা যায়, যেই কাজটা আমি এতদিন কোম্পানির হয়ে করছি এখন আমি আমার মতন করে আমি কোম্পানিটাকে বিল্ড করি, তখন আমি চিন্তা করেছি যে আমি এখন আমার কোম্পানিটাকে দাঁড় করাই। এর মাঝখানে আমার কিছু স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি বলছি দেখো আমি এরকম ভাবে আমি শুরু করতে যাচ্ছি, তোমরা আমার সাথে কাজ করতে পারো। তখন যারা গ্রামে কাজ করতেছিল তাদেরকে আমি ঢাকা নিয়ে আসছি, ছোট একটা অফিস নিয়েছি 1 রুমের। সেইখান থেকে মূলত আমরা 4-5 জনে শুরু করছি। তারপর 6-7 মাস কাজ করার পরে মনে হয়েছে এখন আমাদের টিমটাকে স্কেল আপ করতে হবে। তখন আমরা আরেকটু 900 স্কোয়ার ফিটের একটা অফিস নিয়েছি। ওইখানের মধ্যে আবার 2 বছর কাজ করার পরে মনে হলো না এখানে আমাদের হবে না, তখন আমরা এখন আরেকটু বড় স্পেসে আমরা এখন মুভ করেছি। তো এইভাবে মূলত আস্তে আস্তে করে আমরা টিম ছোট থেকে আস্তে আস্তে, মানে এটা আসলে 1 বছর বা 2 বছর না, এটা আমরা কিন্তু লাস্ট 4 বছরে কিন্তু আমরা এই জিনিসটা বিল্ড করেছি। তো যারা অতি দ্রুত কোম্পানিতে তারা অতি দ্রুত কোম্পানিটাকে নষ্ট করে ফেলে, যারা আস্তে আস্তে বিল্ড করে তাদের কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে গেলে উপর দিকে উঠতে থাকে। উর্দুতে একটা প্রবাদ আছে যে দের আয়াত দুরুস্ত আয়াত, হ্যাঁ, তেজ আয়াত দুরুস্ত না বায়াত। যদি আস্তে আস্তে হয় এটা অনেক বেশি টেকসই হয়, এবং যদি বেশি দ্রুত হয়ে যায় কোনো কিছু আসলে সেটা বেশি টেকে না। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই, ভাই যেটা বলেছেন, যখন নিজে ভালো করে শেখা হবে, বোঝা হবে, ম্যানেজমেন্ট বোঝা হবে, টিম চালানোর লিডারশিপ নিজের মধ্যে আসবে, তখনই আসলে আস্তে আস্তে এই ধরনের একটা কোম্পানি থেকে ফরওয়ার্ড হওয়া যেতে পারে। আর জবকে অবজ্ঞা করার যে মেন্টালিটিটা আমাদেরকে আসলে দূর করতে হবে, কারণ জব করাটা আলটিমেটলি যে আমি এই কোম্পানি ফাউন্ড করছি বিদায় যে আমি আমার মতন করে চলতেছি এটা কিন্তু না।
আমিও কিন্তু আরেকজনের উপর নির্ভরশীল, অবশ্যই। আমিও কিন্তু ক্লায়েন্টের উপর নির্ভরশীল। মানে বিষয়টা এরকম না যে আমি এখন মুক্ত, আমিও তো আরেকজনের উপর নির্ভরশীল, তাই না? এই জন্য জবকে কোনো সময় ছোট করে না দেখে, জবটাও কিন্তু একটা প্রায়োরিটি। আপনি যখন একটা কোম্পানি দিবেন তখন আপনার অধীনেও কিন্তু একজন মানুষ জব করবে। এবং নিজের এক্সপিরিয়েন্স করার বড় একটা জায়গা হচ্ছে job। রাইট, জব। কারণ জবটা নিজের এক্সপিরিয়েন্স বিল্ড করার জন্য সবচেয়ে বড় ওয়ে। এইভাবেই মূলত আমি কোম্পানিতে বিল্ড করেছি। আচ্ছা, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আরো একদিন কথা হবে মূলত শুধুমাত্র থিম ফরেস্ট নিয়ে, যখন আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে, আমাদের পডকাস্টটা থেকে অনুপ্রাণিত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পডকাস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।